নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যন্তর মন্তরে আজ ভোর রাতে যা ঘটলো তা শুধু একটা অনশন তোলার ঘটনা একেবারেই নয়, এটা একটা রাষ্ট্রের মুখোশ খুলে দেওয়ার মুহূর্ত। 60 বছর বয়সী একজন মানুষ, যিনি 20টা দিন ধরে নিজের শরীরকে ক্ষয় করে প্রশ্ন তুলেছিলেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, তাকে ভোরবেলা টেনে হিঁচড়ে সরিয়ে নেওয়া হলো। আর যারা এই কাজ করলেন তারা বললেন এটা আদালতের আদেশ, এটা স্বাস্থ্যের কারণে। প্রশ্ন হলো, আদালতের আদেশ কি মানবিকতা ভুলিয়ে দেয়? স্বাস্থ্যের দোহাই দিয়ে কি প্রশ্নপত্র ফাঁসের প্রশ্নটাকেও চাপা দেওয়া যায়? আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমি খুঁটিয়ে দেখাবো গত 24 ঘন্টায় ঠিক কি ঘটেছে, কেন এই ঘটনাকে শুধু আইন শৃঙ্খলার বিষয় বলে সরিয়ে রাখা যায় না, শিক্ষা ব্যবস্থার গভীর সংকট কোথায়, সংবাদ মাধ্যমের ভূমিকা কতটা প্রশ্নবিদ্ধ, এবং কেন এই আন্দোলন আসলে রাজনীতির ঊর্ধ্বে গিয়েও সমগ্র জাতির বিবেকের প্রশ্ন তুলে ধরছে। সোনম ওয়াংচুক কোনো নতুন মুখ নন, তার জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস। যদিও পরিচালকরা প্রথমে তা অস্বীকার করেছিলেন, সেই মানুষটি বারবার প্রমাণ করেছেন তিনি কোনো চমক নয়, বাস্তব সমস্যার সমাধান খোঁজেন। লাদাখের পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তার কাজ বহু বছরের। এবার তিনি অনশনে বসেছিলেন এমন একটা বিষয় নিয়ে যা প্রতিটি ভারতীয় অভিভাবকের বুকে কাঁপন ধরায়, প্রশ্নপত্র ফাঁস এবং তার জেরে 20-এরও বেশি ছাত্রছাত্রীর আত্মহত্যা। এই সংখ্যাটা বন্ধুরা একবার ভাবুন, 20 জন তরুণ তরুণী যাদের সামনে গোটা জীবন পড়েছিল, যারা বছরের পর বছর রাত জেগে পড়াশোনা করেছেন, একটা সিস্টেমের ব্যর্থতার কারণে নিজেদের জীবন শেষ করে দিয়েছেন। এই মৃত্যুগুলো কোনো পরিসংখ্যান নয়, প্রতিটা মৃত্যুর পেছনে আছে একটা পরিবার যাদের কান্না আজও থামেনি। আর যে মানুষটি এই পরিবারগুলোর হয়ে কথা বলার চেষ্টা করছিলেন তাকেই রাষ্ট্র নীরব করে দিল। বন্ধুরা, এটাই হয়তো সবচেয়ে বড় বৈপরীত্য। যে সরকার প্রতিদিন বেটি বাঁচাও, বেটি পড়াও, নতুন ভারত, যুব শক্তি নিয়ে বড় বড় কথা বলে, সেই সরকারের কাছেই যখন একজন প্রবীণ সমাজকর্মী শিক্ষার সংকট নিয়ে সংলাপ চাইলেন, তখন তাদের জবাব এলো লাঠি আর টানা হিচড়ে আকারে। পুরো ঘটনাক্রম মন দিয়ে দেখলে বোঝা যায় এই দমন কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। রাতের অন্ধকারে যা ঘটেছিল তা একটা সুপরিকল্পিত চিত্রনাট্যের মতো মনে হয়। প্রথমে অজ্ঞাত পরিচয়ের কিছু মানুষ এসে অনশনস্থলে হট্টগোল তৈরির চেষ্টা করে, তারপর তথাকথিত সংবাদ মাধ্যমের একাংশ পৌঁছে যায়, যাদের কাজ খবর সংগ্রহ করা নয় বরং পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলা। এরপর নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের সঙ্গে যুক্ত সংগঠনের কর্মীরা এসে ধাক্কাধাক্কি শুরু করে, আর এই গোটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার নামে চূড়ান্ত পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই ধারাবাহিকতা কি নিছক কাকতালীয়? যখন একটা শান্তিপূর্ণ অনশন মঞ্চে হঠাৎ বহিরাগতদের আনাগোনা বাড়ে, যখন উস্কানিমূলক প্রশ্ন নিয়ে সাংবাদিকরা হাজির হন, আর ঠিক তারপরই প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার অজুহাতে ঝাঁপিয়ে পড়ে, এই প্যাটার্নটা কিন্তু একেবারে নতুন নয়। ইতিহাস সাক্ষী বহু আন্দোলনকে ঠিক একই কৌশলেই দুর্বল করা হয়েছে। প্রথমে বিশৃঙ্খলা তৈরি করো, তারপর সেই বিশৃঙ্খলাকে অজুহাত বানিয়ে আন্দোলন গুঁড়িয়ে দাও। এই কৌশলের একটা বৈশিষ্ট্য হলো, এটা সবসময় প্রশাসনকে নিরপেক্ষ থাকার সুযোগ করে দেয়। প্রশাসন বলতে পারে আমরা তো শুধু বিশৃঙ্খলা রোধ করেছি, অথচ সেই বিশৃঙ্খলা কে তৈরি করেছিল, কাদের ইন্ধনে তৈরি হয়েছিল, সেই প্রশ্নটা কিন্তু চাপা পড়ে যায়। এভাবেই একটা শান্তিপূর্ণ আন্দোলনকে ধীরে ধীরে আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখানো হয়, আর মূল দাবিটা অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস, ছাত্রছাত্রীর আত্মহত্যা, শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা হারিয়ে যায় শিরোনাম থেকে। দিল্লি পুলিশের সরকারি ঘোষণা ছিল অত্যন্ত পরিমার্জিত ভাষায়, সম্মানীয় হাইকোর্টের নির্দেশ, চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যগত উদ্বেগ। শুনতে মনে হবে যেন এটা একটা মানবিক পদক্ষেপ, একজন অসুস্থ প্রবীণ মানুষের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা। কিন্তু ভিডিও ফুটেজ যা বলছে তার সম্পূর্ণ ভিন্ন গল্প। যদি উদ্দেশ্য সত্যি হতো একজন অসুস্থ মানুষের চিকিৎসা নিশ্চিত করা, তাহলে কি তার জন্য ভোর রাতে আচমকা হানা দেওয়ার প্রয়োজন ছিল? তার পরিবার, সহযোগী বা চিকিৎসককে আগে থেকে জানানো যেত না? একজন মুমূর্ষু মানুষকে যেভাবে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হলো, তরুণ স্বেচ্ছাসেবকদের গায়ে যেভাবে ধস্তাধস্তি করা হলো, ফোন কেড়ে নেওয়া হলো, মুখ চেপে ধরা হলো, এগুলো কি মানবিক উদ্বেগের লক্ষণ নাকি ক্ষমতার নগ্ন প্রদর্শন? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার, আইনি প্রক্রিয়া এবং তার প্রয়োগের পদ্ধতি এই দুটোই আলাদা জিনিস। আদালতের আদেশ থাকতেই পারে, কিন্তু সেই আদেশ কার্যকর করার সময় যে সহিংসতা, যে অসম্মান প্রদর্শিত হলো তা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ যুক্তিসম্মত। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রয়োগের পদ্ধতি সংবিধান সম্মত হতে হয়, নয়তো আইনের আড়ালে যা ঘটে তা আসলে দমননীতিরই আরেক রূপ।
এছাড়াও যদি সত্যি স্বাস্থ্যগত জরুরি অবস্থা থাকতো তাহলে সাধারণত অ্যাম্বুলেন্স মেডিকেল টিম আগে থেকে প্রস্তুত রাখা হয়, পরিবারের সম্মতি নেওয়া হয়, সংবাদ মাধ্যমের মাধ্যমে স্বচ্ছভাবে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। কিন্তু এখানে যা দেখা গেল তা রাতের অন্ধকারে দ্রুত সরিয়ে ফেলার একটা প্রচেষ্টা, যেখানে স্বচ্ছতার কোনো লক্ষণই ছিল না। এই গোটা ঘটনায় সবচেয়ে লজ্জাজনক অধ্যায় সম্ভবত মূলধারা সংবাদ মাধ্যমের একাংশের আচরণ। যখন একজন সাংবাদিকের কাজ হওয়া উচিত ছিল প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরকারের কাছে জবাবদিহি চাওয়া, শিক্ষামন্ত্রীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা, মৃত ছাত্রছাত্রীদের পরিবারের কণ্ঠস্বর তুলে ধরা, তখন দেখা গেল একজন সাংবাদিক ব্যস্ত আন্দোলনস্থলে স্লোগানের মধ্যে দেশদ্রোহিতা খুঁজতে। ইনকিলাব জিন্দাবাদের মতো একটা ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের স্লোগানকে সন্দেহ চোখে দেখা এটা সাংবাদিকতা নয়, এটা প্রচারক যন্ত্রের কাজ। এই স্লোগান ভগৎ সিং ব্যবহার করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। আজ যদি সেই একই স্লোগান একটা ন্যায় বিচার দাবির পক্ষে উচ্চারিত হয় আর তাকেই উস্কানি বলে দাগিয়ে দেওয়া হয়, তাহলে প্রশ্ন ওঠে ইতিহাসের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটা কোথায় গেল? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ভগৎ সিং এরা প্রত্যেকেই ব্রিটিশ সরকারের চোখে রাষ্ট্রদ্রোহী ছিলেন। ইতিহাস তাদের বিচার করেছে ভিন্নভাবে। আজকের সংবাদ মাধ্যমের একাংশ যেভাবে প্রতিটি প্রতিবাদকে দেশবিরোধী তকমা দিতে ব্যস্ত, তা আসলে ক্ষমতার প্রতি আনুগত্য প্রকাশের একটা কৌশলই মাত্র। আরও লক্ষণীয় বিষয়, যখন মূল প্রশ্ন ছিল শিক্ষা ব্যবস্থার সংকট, তখন আলোচনাকে ঘুরিয়ে দেওয়া হলো রাহুল গান্ধী বা অরবিন্দ কেজরিওয়ালের দিকে। এই কৌশল নতুন নয়, আসল সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে একটা রাজনৈতিক দ্বন্দ্বে রূপান্তরিত করা, যাতে মূল জবাবদিহি তার প্রশ্নটাই হারিয়ে যায়। কিন্তু আন্দোলনকারীদের জবাব ছিল স্পষ্ট এবং যথেষ্ট তীক্ষ্ণ। আপনারা কেন প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রশ্ন করছেন না? কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে প্রশ্ন করছেন না? কেন মৃত 20 জন ছাত্রছাত্রীর নাম আপনাদের হেডলাইনে নেই? এই প্রবণতা শুধু একটা চ্যানেলের সমস্যা নয়, এটা একটা কাঠামোগত সংকট, যেখানে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রশ্ন তোলার বদলে ক্ষমতার পক্ষে সাপাই দেওয়ার ভূমিকা নিয়েছে। বন্ধুরা, যখন সাংবাদিকতার মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাকে জবাবদিহি করা, তখন এই বিপরীত প্রবণতা গণতন্ত্রের জন্য একটা বিপজ্জনক সংকেত। এই আন্দোলনে বলিউডের ভূমিকাও আলোচনার দাবি রাখে। ঋত্বিক রোশন এগিয়ে এসে সমর্থন জানিয়েছেন, যা যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু এখানে একটা পুরনো প্রসঙ্গ উঠে আসে। যখন সোনম ওয়াংচুকের জীবন কাহিনীর সঙ্গে একটা জনপ্রিয় সিনেমার মিল নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তখন সংশ্লিষ্ট অভিনেতা প্রথমে এই সম্পর্ক অস্বীকার করেছিলেন এবং দাবি করেছিলেন তিনি সোনমের সাথে দেখাও করেননি। পরবর্তীতে সত্যতা ভিন্ন প্রমাণিত হয়। এই ঘটনা মনে করিয়ে দেয় সেলিব্রিটিদের অবস্থান কতটা সুবিধাবাদী হতে পারে, বিশেষ করে যখন প্রশ্নটা রাষ্ট্রীয় ক্ষমতার সাথে সরাসরি সংঘর্ষে জড়ায়। বন্ধুরা, প্রশ্ন হলো, যারা প্রতিনিয়ত যুব ভারত, নতুন প্রজন্ম, শিক্ষার উন্নয়ন নিয়ে বিজ্ঞাপনে মুখ দেখান, তাদের নীরবতা কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? যখন একজন প্রবীণ মানুষ 20টা দিন অনশন করেছেন সন্তানদের ভবিষ্যতের জন্য, তখন সমাজের প্রভাবশালী কণ্ঠস্বরগুলোর নীরবতা আসলে একটা রাজনৈতিক অবস্থান, হয়তো অনিচ্ছাকৃত, কিন্তু তবুও একটা বার্তা বহন করে। এই নীরবতার পেছনে অবশ্যই একটা বাস্তব কারণও রয়েছে। বলিউডের বহু তারকার ব্যবসায়িক স্বার্থ সরকারি নীতির সাথে জড়িত। সেন্সর বোর্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে সরাসরি সহযোগিতা পর্যন্ত। এই বাস্তবতাই হয়তো তাদের প্রকাশ্য অবস্থান নেওয়া থেকে বিরত রাখে। কিন্তু এই ব্যাখ্যার নৈতিক দায় একেবারে কমায় না, বরং প্রমাণ করে যে ক্ষমতার সাথে অর্থনৈতিক স্বার্থের সম্পর্ক কিভাবে জনসাধারণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে পারে। বন্ধুরা, এই আন্দোলনের পেছনে যে সমস্যাটা রয়েছে তা নিয়ে আরেকটু গভীরে যাওয়া দরকার। প্রশ্নপত্র ফাঁস কোনো নতুন ঘটনা নয়। গত কয়েক বছরে একের পর এক পরীক্ষায় বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রীয় স্তরে এই সমস্যা বারবার দেখা গেছে। প্রতিবার একটা তদন্ত কমিটি গঠন হয়, কিছুদিন হইচই হয়, তারপর বিষয়টা ধীরে ধীরে চাপা পড়ে যায়। পরবর্তী পরীক্ষায় আবার একই ঘটনা ঘটে। এই বারবার পুনরাবৃত্তির পেছনে যে কাঠামোগত সমস্যা রয়েছে তা হলো পরীক্ষা পরিচালনার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, প্রযুক্তিগত নিরাপত্তার ঘাটতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জবাবদিহিতার সংস্কৃতির সম্পূর্ণরূপে অনুপস্থিতি। যখন একটা প্রশ্নপত্র ফাঁস হয়, তখন সাধারণ নিচের স্তরের কিছু কর্মচারীকে বরখাস্ত করে দায় সারা হয়, কিন্তু নীতি নির্ধারণকারী পর্যায়ে কোনো পরিবর্তনই আসে না। শিক্ষামন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা কখনোই এই ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নেন না। তো বন্ধুরা, এই প্রেক্ষাপটে সোনম ওয়াংচুকের দাবি অত্যন্ত সুনির্দিষ্ট এবং যুক্তিসম্মত ছিল। শুধু ক্ষমা প্রার্থনা নয়, বাস্তব কাঠামোগত সংস্কার এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা। কিন্তু এই ন্যায্য দাবির জবাবে সরকার সংলাপের পথ বেছে নেয়নি, বরং দমনের পথ বেছে নিয়েছে। এটাই সবচেয়ে হতাশাজনক। এই গোটা আখ্যানের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত সম্ভবত সোনম ওয়াংচুকের নিজের বক্তব্য।
হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দেওয়া তার বার্তায় তিনি নিজের শরীরের অবস্থা বর্ণনা করেছেন, কিভাবে চর্বি ও পেশি ক্ষয়ে যাচ্ছে, কিভাবে ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে। অথচ এত কিছুর পরেও তার যুক্তি ছিল স্বচ্ছ এবং তার কণ্ঠস্বর ছিল যথেষ্ট দৃঢ়। তিনি যে প্রশ্নটা তুলেছেন তা আসলে গোটা জাতির বিবেকের কাছে একটা চ্যালেঞ্জ। আমাদের কাছে সন্তানদের জীবন বেশি মূল্যবান নাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? তিনি ইতিহাস থেকে উদাহরণ টেনেছেন, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে অতীতে একাধিক সরকার পতনের মুখে পড়েছিল। যদি একটা সবজির দামের জন্য জনগণ রাস্তায় নেমে সরকার ফেলে দিতে পারে, তাহলে 20-এরও বেশি তরুণের প্রাণের বলিদানের পরও কেন জবাবদিহিতার প্রশ্ন উঠবে না? এই তুলনাটা তীক্ষ্ণ কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। এটা আমাদের অগ্রাধিকারের প্রশ্ন তোলে। আমরা কি নিয়ে রাগান্বিত হই আর কি নিয়ে নীরব থাকি? বাজারের জিনিসের দাম বাড়লে আমরা প্রতিবাদ করি, কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যৎ যখন প্রশ্নবিদ্ধ হয় তখন আমরা কেন চুপ করে থাকি? বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ প্রয়োজন। এই আন্দোলন যদি শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন হিসেবে দেখা হয়, তাহলে সেটা মূল বিষয়ের প্রতি একেবারে অবিচার করা হবে। প্রশ্ন ফাঁস কোনো একটা দলের সমস্যা নয়, এটা গোটা শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংকট, যা বিভিন্ন রাজ্য, বিভিন্ন সময়, বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। প্রকৃত প্রশ্ন হলো জবাবদিহিতার সংস্কৃতি। যখন এত বড় একটা ব্যর্থতার পরেও কোনো মন্ত্রী পদত্যাগ করে না, কোনো তদন্ত কমিটি স্বচ্ছভাবে কাজ করতে পারে না, তখন জনগণের ক্ষোভ প্রকাশের অধিকারকে সম্মান জানানো উচিত, দমন করা নয়। এই বিশ্লেষণে বন্ধুরা ভারসাম্য বজায় রাখতে অন্য পক্ষের যুক্তিগুলিও তুলে ধরা প্রয়োজন আছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী তাদের পদক্ষেপ আদালতের নির্দেশ মেনেই নেওয়া হয়েছিল এবং একজন প্রবীণ দীর্ঘদিন অনশনরত ব্যক্তির স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করেই তাকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। পুলিশের দৃষ্টিকোণ থেকে জনসমাগম স্থলে বিশৃঙ্খলা এড়াতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা ছিল বলেও যুক্তি দেওয়া যেতে পারে। কিছু বিশ্লেষকের মতে বন্ধুরা, দীর্ঘমেয়াদী অনশন সূচি সবসময় নীতিগত পরিবর্তনের কার্যকর পথ নয় এবং সরকারের পক্ষ থেকে বলা হতে পারে যে প্রশ্নপত্র ফাঁস রোধে ইতিমধ্যে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যেরকম কঠোর পরীক্ষা নিরাপত্তা আইন প্রণয়ন। কেউ কেউ এটাও বলতে পারেন যে অনশনস্থলে দীর্ঘদিন ধরে জনসমাগম চলতে থাকলে তার নিরাপত্তা ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে এবং প্রশাসনের দায়িত্ব থাকে এই ঝুঁকি ব্যবস্থাপনা করা। এই দাবিগুলো সত্যতা ও কার্যকারিতা যাচাই করা প্রয়োজন এবং এই বিষয়ে বিভিন্ন সূত্র থেকে আরও তথ্য সংগ্রহ করে তবেই একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো উচিত। বন্ধুরা, একটা ন্যায্য বিশ্লেষণে উভয় পক্ষের বক্তব্যকে বিবেচনায় রাখা জরুরি। যদিও মাটিতে ঘটা ঘটনার ভিডিও প্রমাণ এবং আন্দোলনকারীদের বর্ণনা প্রশাসনের সরাসরি ভাষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে যুক্তিসম্মত সন্দেহ থেকেই যায়। যন্তর মন্তরে এই ঘটনা আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন রেখে যাচ্ছে, গণতন্ত্রে ভিন্ন মত প্রকাশের অধিকার কতটুকু সুরক্ষিত? একজন মানুষ যখন শান্তিপূর্ণভাবে নিজের জীবনের বাজি রেখে একটা ন্যায্য দাবি তোলেন, তখন রাষ্ট্রের দায়িত্ব তার কথা শোনা নাকি তাকে জোর করে সরিয়ে দেওয়া? সংবাদ মাধ্যমের দায়িত্ব কি ক্ষমতার প্রশ্ন তোলা নাকি ক্ষমতার হয়ে সাফাই দেওয়া? সমাজে প্রভাবশালী কণ্ঠস্বরগুলোর নীরবতা কি আসলে একটা নীরব সমর্থন? এই প্রশ্নের উত্তর শুধু একটা সরকারের নয়, প্রতিটি নাগরিকের বিবেকের কাছে থেকে যাবে। 20 জন তরুণ তরুণীর অকাল মৃত্যু, একজন প্রবীণ বিজ্ঞানীর 20 দিনের অনশন আর তার বিনিময়ে পাওয়া টানাপোড়েন এবং দমন নীতি, এই গোটা ঘটনা প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় একটা গণতন্ত্রের প্রকৃত পরীক্ষা হয় তখনই যখন তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে ক্লান্ত কণ্ঠস্বরকেও শোনার সাহস দেখাতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।